রাত ৯টার মতো বাজে। আমি কি যেন লিখছি। হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা, খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন। আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায় চকচক করছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বিখ্যাত মানুষেরা যে আমাকে একেবারেই টেলিফোন করেন না তা তো আর না। মেয়ে এত উত্তেজিত কেন? বাবা, তুমি কিন্তু আবার বলবে না যে তুমি বাসায় নেই। তোমার বিশ্রী অভ্যাস হয়েছে। বাসায় থেকেও বলো বাসায় নেই। আমি বললাম, টেলিফোন কে করেছে মা? আমার মেয়ে ফিসফিস করে বলল, জাহানারা ইমাম। এই নাম ফিসফিস করে বলছো কেন? ফিসফিস করার কি হলো? বাবা, উনি যখন বললেন তার নাম জাহানারা ইমাম, তখন আমি এতই নার্ভাস হয়ে গিয়েছি যে তাকে সালাম আলাইকুম বলতে ভুলে গেছি। বিরাট ভুল হয়েছে মা। যাই হোক, দেখা যাক কি করা যায়। আমি টেলিফোন ধরলাম এবং বললাম, আমার মেয়ে আপনাকে সালাম দিতে ভুলে গেছে, এজন্য সে খুবই লজ্জিত। আপনি তাকে ক্ষমা করে দেবেন। সে আমার পাশেই দাঁড়িয়ে আছে। ওপাশ থেকে তার হাসির শব্দ শুনলাম। হাসতে হাসতেই বললেন, আমি কিন্তু আপনাকে টেলিফোন করেছি কিছু কঠিন কথা বলার জন্যে। আমি বললাম, বলুন। আপনি রাগ করুন বা না করুন, কথাগুলো আমাকে বলতেই হবে। আমি শঙ্কিত হয়ে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছি। আপনি স্বাধীনতা বিরোধীদের পত্রিকায় লেখেন কেন? আপনার মতো আরও অনেকেই এই কাজটি করে, কিন্তু আপনি কেন করবেন? তিনি কথা বলছেন নিচু গলায়, কিন্তু বলার ভঙ্গিতে কোনো অস্পষ্টতা নেই, কোনো আড়ষ্টতা নেই। আমি হকচকিয়ে গেলাম। আক্রমণ এদিক থেকে যে আসবে আমি তা ভাবিনি। তবে পত্রিকায় লেখা দেওয়ার ব্যাপারে আমার কিছু যুক্তি আছে। খুব যে দুর্বল যুক্তি তাও না। যুক্তিগুলো তাকে শোনালাম। মনে হলো এতে তিনি আরও রেগে গেলেন। কঠিন গলায় বললেন, আপনার মিসির আলী বিষয়ক রচনা আমি কিছু কিছু পড়েছি। আপনি যুক্তি ভালো দেবেন তা আমি জানি, কিন্তু আমি আপনার কাছ থেকে যুক্তি শুনতে চাচ্ছি না। আপনাকে কথা দিতে হবে ওদের পত্রিকায় লিখে ওদের হাত শক্তিশালী করবেন না। আপনি একজন শহীদ পিতার পুত্র। তুই রাজাকার স্লোগান আপনার কলম থেকে বের হয়েছে। বলুন, আর লিখবেন না? আমি সহজে প্রভাবিত হই না। সে রাতে হলাম। বলতে বাধ্য হলাম, আপনাকে কথা দিচ্ছি আর লিখব না। এখন বলুন, আপনার রাগ কি কমেছে? তিনি হেসে ফেললেন। বাচ্চা মেয়েদের এক ধরনের হাসি আছে, কুটকুট হাসি। বড়দের বিব্রতকর অবস্থায় ফেলে যে হাসিটা, তারা হাসে সেই হাসি। আমি বললাম, আমি সবসময় লক্ষ্য করেছি আপনি আমাকে আপনি আপনি করে বলেন। নিজেকে খুব দূরের মানুষ মনে হয়। দয়া করে আমাকে তুমি করে বলবেন। তিনি বললেন, আচ্ছা বলবো, এখন থেকে বলবো। তিনি কিন্তু আমাকে তুমি কখনোই বলেননি। যতবারই মনে করিয়ে দিয়েছি ততবারই বলেছেন, হ্যাঁ, এখন থেকে বলবো। কিন্তু বলার সময় বলেছেন আপনি। হয়তো আমাকে তিনি কখনোই কাছের মানুষ মনে করেননি। তার অনেক কাছের মানুষ ছিল আমার মা, আমার ছোট ভাই জাফর ইকবাল। জাফর ইকবালের উল্লেখ তার লেখাতে পাই। ব্যক্তিগত আলাপেও জাফর ইকবালের প্রসঙ্গে তাকে উচ্ছ্বসিত হতে দেখি। শুধু আমার ব্যাপারেই এক ধরনের শীতলতা। হয়তো তার ধারণা হয়েছিল যে যে মহান আন্দোলনের নেতৃত্ব তিনি দিচ্ছেন, আমি সেই আন্দোলন এড়িয়ে চলার চেষ্টা করছি। যে ১০১ জনকে নিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির আদি যাত্রা, আমি সেই ১০১ জনের একজন। অথচ পরে আমার আর কোনো খোঁজ নেই। কাজেই আমার ভূমিকায় অস্পষ্টতা তো আছেই। তিনি আমার প্রতি শীতল ভাব পোষণ করতেই পারেন, সেটাই স্বাভাবিক। আরেক দিনের কথা, তিনি টেলিফোন করেছেন। গলার স্বর অস্পষ্ট, কথা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি বললাম, আপনার শরীর কি খারাপ? তিনি ক্লান্ত গলায় বললেন, শরীর আছে শরীরের মতোই। আপনাকে একটা ব্যাপারে টেলিফোন করেছি। বলুন, কি ব্যাপার? এই যে একটা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি, এতে অর্থ ব্যয় হচ্ছে। আমাকে চলতে হচ্ছে মানুষের চাঁদায়। আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা দেবেন। অবশ্যই দেব। আমি একজনকে পাঠাচ্ছি, ওর হাতে এ মাসের চাঁদাটা দিয়ে দিয়েন। জি আচ্ছা, কত করে দেব? আপনি আপনার সামর্থ্য মতো দেবেন। মাসে ২,০০০ করে দিতে পারবেন? পারবো। একজন এসে চাঁদা নিয়ে গেল। পরের ২ মাস কেউ চাঁদা নিতে এলো না।
আমার একটু মন খারাপ হলো। মনে হলো হয়তো সিদ্ধান্ত হয়েছে আমার কাছ থেকে চাঁদা নেওয়া হবে না। ৩য় মাসে তিনি টেলিফোন করে বললেন, কি ব্যাপার, আপনি আপনার চাঁদার টাকা দিচ্ছেন না কেন? আমি বিনীতভাবে বললাম, কেউ তো নিতে আসেনি। তিনি বললেন, আমার এতজন লোক কোথায় যে পাঠাবো? আপনি নিজে এসে দিয়ে যেতে পারেন না? আপনি তো এলিফ্যান্ট রোডেই থাকেন, 2 মিনিটের পথ। আমি বললাম, জি আমি আসছি। ভালো কথা, আপনার সঙ্গে রাগারাগি করার মতো একটা ঘটনা ঘটেছে, আমি এসেই কিন্তু রাগারাগি করব। তিনি বিস্মিত হয়ে বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না। এসে নেই, তারপর বুঝবেন। না, এখন বলুন। আমার বড় মেয়ে নোভার ছিল মাথা ভর্তি চুল। আপনি হচ্ছেন তার আদর্শ। আপনার মাথার ছোট ছোট চুল তার খুব পছন্দ। সে আপনার মতো হওয়ার প্রথম ধাপ হিসেবে তার মাথার সব চুল কেটে ফেলেছে। সত্যি? বাসায় আসুন, বাসায় এসে দেখে যান। একেবারে কিশোরী গলায় তিনি অনেকক্ষণ হাসলেন। তারপর বললেন, আপনার মেয়েকে বলবেন লম্বা চুল আমার খুব প্রিয়। আমি যখন ওর বয়সী ছিলাম তখন আমার হাঁটু পর্যন্ত লম্বা চুল ছিল। ছবি আছে, আমি আপনার মেয়েকে ছবি দেখাবো। চুল কেটে ছোট করতে হয়েছে ক্যান্সারের জন্য। কেমোথেরাপির কারণে চুল পড়ে যাচ্ছিল। কি আর করব। তিনি একবার আমার বাসায় আসার ইচ্ছা প্রকাশ করলেন। আমার মেয়েদের সঙ্গে কিছুক্ষণ গল্প করবেন। তার গল্প করতে ইচ্ছা করছে। গাড়ি পাঠিয়ে তাকে আনলাম। বাসায় আনন্দের ঢেউ বয়ে গেল। গ্রহ যেমন সূর্যকে ঘিরে রাখে, আমার মেয়েরাও তাকে সেইভাবে ঘিরে গোল হয়ে বসে রইল। তিনি তাদেরকে তার শৈশবের কথা বললেন। আমি আসরে যোগ দিতে চেয়েছিলাম। তিনি বললেন, আপনি আসবেন না, এই আসরে আপনার প্রবেশাধিকার নেই। অন্যান্য ফ্ল্যাটে খবর চলে গেছে, ছেলেমেয়েরা আসছে, তারাও গল্প শুনতে চায়। আমার স্ত্রী ব্যস্ত হয়ে পড়ল। অতি সম্মানিত এই মানুষটিকে সে কি খাওয়াবে? তিনি তো কিছুই খেতে পারেন না। তিনি আমার স্ত্রীকে আশ্বস্ত করলেন, সুধা মুখে যাবেন না, কিছু অবশ্যই খাবেন। পাকা পেঁপে থাকলে ভালো হয়। ঘরে পাকা পেঁপে নেই। আমি ছুটলাম পাকা পেঁপের সন্ধানে। লিফট থেকে নামতেই এক ভদ্রলোক চোখ বড় বড় করে বললেন, জানেন আমাদের এই বাড়ির কোনো এক ফ্ল্যাটে জাহানারা ইমাম এসছেন। আনন্দে আমার মন দ্রবীভূত হলো। এই মহিয়সী নারী কত অল্প সময়ে মানুষের হৃদয় দখল করে নিয়েছেন। তার মৃত্যু সংবাদ আমাকে দেন আসাদুজ্জামান নূর। বাসায় তখন ক্যাসেট প্লেয়ার বাজছে। আমার মেয়েরা জন ডেনভারের গান শুনছে, রকি মাউন্টেন হাই, কলোরাডো। সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে গেল। মেয়েরা তাদের নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমার মা আমার কাছে জানতে চাইলেন, আন্দোলন এখন কে এগিয়ে নিয়ে যাবে? আমি তাকে বললাম, দ্বিতীয় জাহানারা ইমাম আমাদের নেই। জাহানারা ইমাম 2-3টা করে জন্মায় না, একটাই জন্মায়। তবে কেউ না কেউ এগিয়ে আসবেই, অপেক্ষা করুন। মা জায়নামাজে বসলেন, আর আমি একা একা বসে রইলাম বারান্দায়। এক ধরনের শূন্যতা বোধ আমার ভেতরে জন্মাতে শুরু করলো। কেবলই মনে হতে লাগলো একটা মস্ত ভুল হয়ে গেছে। কি পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা এই মানুষটির প্রতি আমার ছিল তা তাকে জানানো হয়নি। আমার একটাই সান্ত্বনা, মৃত্যুর ওপাশের জগৎ থেকে আজ তিনি নিশ্চয়ই আমার বিপুল শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে পারছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবসময়ই তার পাশে ছিলাম। যে কদিন বেঁচে থাকব তাই থাকব। বঙ্গজননীর পাশে তার সন্তানরা থাকবে না, তা কি কখনো হয়? বাংলার পবিত্র মাটিতে তার পায়ের চিহ্ন আর পড়বে না। স্বাধীনতা বিরোধীদের এই সংবাদে উল্লসিত হওয়ার কিছু নেই। বাংলার হৃদয়ে তিনি জেলে দিয়েছেন অনির্বাণ শিখা। ঝড়ঝাপটা যত প্রচণ্ডই হোক না কেন, সেই শিখা জ্বলতেই থাকবে। কি সৌভাগ্য আমাদের, তিনি জন্মেছিলেন এই দেশে।